নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। আমাদের আজকের উপস্থাপনা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিন্নর দল। গল্পটি আমরা দুটি পর্বে পাঠ করব। আজকের উপস্থাপনা প্রথম পর্ব। গল্পটির পাঠে আছেন শ্রীমতী চৈতালি চক্রবর্তী, শ্রীমতী শম্পা বিশ্বাস, শ্রীমতী গার্গী ব্যানার্জি, শ্রীমতী নিবেদিতা সান্যাল, শ্রীমতী সৌমিতা চক্রবর্তী ও শ্রী রাজা পাল। এই গল্প পাঠের নির্দেশনা দিয়েছেন শ্রীমতী চৈতালি চক্রবর্তী। এই গল্পে ব্যবহৃত মীরার ভজনটি গিয়েছেন শ্রীমতী দেবাংশী ব্যানার্জি, আর গল্পের প্রচ্ছদটি এঁকেছেন শ্রী অরিন্দম নন্দী। শুরু করছি আমাদের আজকের নিবেদন, কিন্নর দল, প্রথম পর্ব। পাড়ায় ৬-৭ ঘর ব্রাহ্মণের বাস মোট। সকলের অবস্থাই খারাপ। পরস্পরকে ঠকিয়ে পরস্পরের কাছে ধারধর করে এরা দিন গুজরান করে। অবশ্যই কেউ কাউকে খুব ঠকাতে পারে না, কারণ সবাই বেশ হুঁশিয়ার। গরিব বলেই এরা বেশি কুচুটে ও হিংসুক। কেউ কারো ভালো দেখতে পারে না বা কেউ কাউকে বিশ্বাসও করে না। পূর্বেই বলেছি সকলের অবস্থা খারাপ, এবং খানিকটা তার দরুন খানিকটা অন্য কারণে সকলের চেহারা খারাপ। কিশোরী মেয়েদেরও তেমন লালিত্য নেই মুখে। ছোট ছোট ছেলেরা এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এবং এমন পাকা পাকা কথা বলে যে তাদের আর শিশু বা বালক বলে মনে হয় না। কাব্যে বা উপন্যাসে যে শৈশবকালের কতই প্রশস্তি পাঠ করা যায়, মনে হয় যে সেসব এদের জন্যে নয়। এরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে একেবারে প্রবীণত্বে পা দিয়েছে। পাড়ায় এক ঘর গৃহস্থ আছে, তারা এখানে থাকে না। তাদের কোঠাবাড়িটা চাবি দেওয়া পড়ে আছে আজ 10-12 বছর। এদের মস্ত বড় সংসার ছিল। এখন প্রায় সবাই মরে হেজে গিয়ে প্রায় 5টি প্রাণীতে দাঁড়িয়েছে। বাড়ির বড় ছেলে পশ্চিমে চাকরি করে, মেজ ছেলে কলেজে পড়ে কলকাতায়, ছোট ছেলেটি জন্মাবধি কালা ও বোবা, পিসিমার কাছে থেকে মুখবধির বিদ্যালয়ে পড়ে। বড় ছেলে বিবাহ করেনি, যদিও তার বয়স 30-32 হয়েছে। সে নাকি বিবাহের বিরোধী। শোনা যাচ্ছে সে এমনিভাবেই জীবন কাটাবে। পাড়ার মধ্যে এরাই শিক্ষিত ও সচ্ছল অবস্থার মানুষ, সেজন্যে এদের কেউ ভালো চোখে দেখে না। মনে মনে সকলেই এদের হিংসে করে, এবং বড় ছেলে যে বিয়ে করবে না বলেছে সে সংবাদে পাড়ার সবাই পরম সন্তুষ্ট। যখন সবাই ছোট ও গরিব, তখন এক ঘর লোক কেন এত বাড়বে? বড় ছেলে বিয়ে করলেই ছেলে মেয়ে হয়ে জাজ্জল্যমান সংসার হবে 2 দিন পরে, সে কেউ সহ্য করতে পারবে না। মেজ ছেলে মোটে কলেজে পড়ছে, এখন সাপ হয় কি ব্যাঙ হয় তার কিছু ঠিক নেই। তার বিষয়ে দুশ্চিন্তার এখনো কারণ ঘটেনি, তার বয়সও বেশি নয়। মজুমদার বাড়িতে ভাঙা রোয়াকে দুপুরে পাড়ার মেয়েদের মেয়ে গজালি হয়। তাতে রায় গিন্নি, মুকুজ্জে গিন্নি, চক্রবর্তী গিন্নি প্রভৃতি তো থাকেনি, পাড়ার অল্প বয়সী বউয়েরা ও মেয়েরাও থাকে। সাধারণত যেসব ধরনের চর্চা এ মজলিসে হয়ে থাকে তা শুনলে নারী জাতি সম্বন্ধে লিখিত নানা সরল প্রশংসাপূর্ণ বর্ণনার সত্যতার সম্বন্ধে ঘোর সন্দেহ যার উপস্থিত না হবে, তিনি নিঃসন্দেহে একজন খুব বড় ধরনের অপটিমিস্ট। আজ দুপুরে যে বৈঠক বসেছে তাতে আলোচিত বিষয়গুলি থেকে মোটামুটি প্রতিদিনের আলোচনা ও বিতর্কের প্রকৃতি অনুমান করা যেতে পারে। বোসগিন্নি বলছিলেন, আর বাপু দিচ্ছে তো রোজই। আমার গাছের কাঁঠাল খেয়েই তো মানুষ। আমাদের যখন কাঁঠাল পাড়ানো হয়, ছেলে মেয়েগুলো হ্যাংলার মতো তলায় দাঁড়িয়ে থাকে। ঘেও কি ভো 1-8খানা যদি থাকে তো বলি, যা নিয়ে যা, তোদের নেই, যা খেয়ে গে যা। তা কি পোড়ার মুখে কোনোদিন সুবাক্য আছে? ওমা, আজ আমার মেয়ে দুটো নেবো তুলতে গিয়েছে ডোবার ধারের গাছে, তো বলে কিনা রোজ রোজ নেবো তুলতে আসে, যেন সরকারি গাছ পড়ে রয়েছে আর কি। 24 ঝুড়ি কথা শুনিয়ে দিলে মন্টুর মা। আচ্ছা বলো তো তোমরাই। মন্টুর মা, যাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছিল,
তিনি এদের মজলিসে কেবল আজই অনুপস্থিত আছেন, নইলে রোজই এসে থাকেন। তার অনুপস্থিতির সুযোগ গ্রহণ করে সবাই তার চালচলন, ধরন ধারণ, রীতিনীতির নানা রূপ সমালোচনা করলে। প্রিয় মুখুজ্জের মেয়ে শান্তি 16-17 বছরের কুমারী। তার মায়ের বয়সী মন্টুর মা সম্বন্ধে অমনি বলে বসল, ওহ, সে কথা আর বলো না খুড়িমা। কি ব্যাপক মেয়ে মানুষ ওই মন্টুর মা। ঢের ঢের মেয়ে মানুষ দেখেছি। অমন লঙ্কা পোড়া ব্যাপক যদি কোথাও দেখে থাকি, খুঁড়ে খুঁড়ে নমস্কার। বাবা বাবা। ছোট মেয়ের ওই জ্যাঠামি কথার জন্যে তাকে কেউ বকলে না বা শাসন করলে না, বরং কথাটা সকলেই উপভোগ করলে। তারপর কথাটার স্রোত আরও কতদূর গড়াতো বলা যায় না। এমন সময় রায়বাড়ির বড় বউ হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বললেন, হ্যাঁ, একটা মজার কথা শোনেনি বুঝি? শ্রীপতি যে বিয়ে করেছে। বর ঠাকুরের কাছে চিঠি এসেছে, শ্রীপতির মামা লিখেছে। সকলে সমস্যারে বলে উঠল, শ্রীপতি বিয়ে করেছে? তারপর সকলেই একসঙ্গে নানা রূপ প্রশ্ন করতে লাগলো, কোথায় কোথায়, কবে চিঠি এলো? তবে যে শুনলাম শ্রীপতি বিয়ে করবে না বলেছে। শ্রীপতির বিয়ের খবরে অনেকেই যেন একটু দমে গেল। খবরটা তেমন শুভ নয়। কারো উন্নতির সংবাদ এদের পক্ষে আনন্দের সঙ্গে গ্রহণ করা অসম্ভব। তাদের যখন উন্নতি হলো না, তখন অপরের উন্নতি হবে কেন? কিন্তু এর পরেই যখন রায়বউ মুখ টিপে হেসে আস্তে আস্তে বললেন, বউটি নাকি বামুনের মেয়ে নয়, তখন সকলে খাড়া হয়ে শটান উঠে বসল। তাদের মন মরা ভাবটি এক মুহূর্তে গেল কেটে। একটা বেশ সরস ও মুখরোচক পরনিন্দার ঘোঁটের আভাস ওরা পেলে রায়বউয়ের চাপা ঠোঁটের হাসি থেকে। শান্তি উৎসুক চোখে চেয়ে হাসি মুখে বললে, ভেতরে তাহলে অনেকখানি কথা আছে। বসগিন্নি বললেন, তাই বল, নইলে এমনি কোথাও কিছু নয় শ্রীপতি বিয়ে করলে। এ কি কখনো হয়? কি জাত মেয়েটা? হিন্দু তো? অর্থাৎ তাহলে রগরটা আরো জমে। রায়বউ বললেন, হিঁদুই, মেয়েটা বদ্যি বামুন। এদেশে বৈদ্যকে বলে থাকে বদ্যি বামুন। এই অঞ্চলের ত্রিসীমানায় বৈদ্যের বাস না থাকায় বৈদ্য জাতির সমাজতত্ত্ব সম্বন্ধে এদের ধারণা অত্যন্ত অস্পষ্ট। কারো বিশ্বাস ব্রাহ্মণের পরেই বৈদ্যের সামাজিক স্থান। তারা এক প্রকারের নিম্নবর্ণের ব্রাহ্মণ, তার চেয়ে নিচু নয়। আবার কারো বিশ্বাস তাদের স্থান সমাজের নিম্নতর ধাপের দিকে। শান্তি বললে, বউয়ের বয়স কত? তা অনেক, শুনছি 24-25। সকলে সমস্বরে আবার একটা বিস্ময়ের রোল তুললে। সে কি গো! 24-25 বছর বয়স পর্যন্ত মেয়ে আইবুড়ো থাকে ঘরে, এ আবার কোথাকার ছোট জাত? রামও ছি। শান্তির মা বললেন, তাহলে মেয়ে আর নয়, মাগি বলো। পাড় শশা, বাপ মা বুঝি ঘরে বীজ রেখেছিল। কে একজন মুখ টিপে হেসে বললেন, বিধবা না তো? চক্করতি গিন্নি বললেন, আগের পক্ষের ছেলে মেয়ে কিছু আছে নাকি মাগির? এ কথায় শান্তি আগে মুখে আঁচল দিয়ে খিলখিল করে হেসে উঠল। তারপরে বাড়ির সকলে তার সঙ্গে যোগ দিলে। হ্যাঁ, এটা একটা নতুন ও ভারী মজার খবর বটে। মেয়ে গজালির কিছুদিনের মতন খোরাক সংগ্রহ হলো। আম চুরি কাঁঠাল চুরির গল্প একটু একঘেয়ে হয়ে পড়ছিল। ঠিক পরের দিনই এক অপ্রত্যাশিত ব্যাপার ঘটল। শ্রীপতির মেজ ভাই উমাপতি গাঁয়ে এসে বাড়ির চাবি খুলে লোক লাগিয়ে ঘরদোর পরিষ্কার করাতে লাগল। তার দাদা বৌদিদিকে নিয়ে শিগগিরই আসবে এবং কিছুদিন নাকি গাঁয়েই বাস করবে। বৌদিদি পাড়া গাঁ কখনো দেখেননি, গ্রামে আসবার তাঁর খুব আগ্রহ।
তার দাদাও কলকাতা বদলি হবার চেষ্টা করছে। মেয়ে মজলিসে সবাই তো অবাক। শ্রীপতি কোন মুখে অজাতের বউ নিয়ে গায়ে এসে উঠবে? মানুষের একটা লজ্জা শরমও তো থাকে। করেই ফেলেছিস না হয় একটা অকাজ। এসব কি খ্রিস্টানি কাণ্ড কারখানা! কালে কালে হলো কি? আর সে ধিঙ্গি মাগিটারই বা কি ভরসা? ব্রাহ্মণদের মধ্যে ব্রাহ্মণ পাড়ায় বিয়ের বউ সেজে সে কোন সাহসে আসবে? শ্রীপতি অবশ্যই বউ নিয়ে পৈতৃক বাড়িতে আসার বিষয়ে এঁদের মত জিজ্ঞাসা করেনি। একদিন একখানা নৌকো এসে গ্রামের ঘাটে দুপুরের সময় লাগল এবং নৌকো থেকে নামল শ্রীপতি, তার নববিবাহিতা বধূ, একটি ছোকরা চাকর ও দুটি ট্রাঙ্ক ও একটা বড় বিছানার মুখ, একটা ঝুড়ি বোঝাই টুকিটাকি জিনিস। ঘাটে দু একজন যারা অত বেলায় স্নান করছিল তারা তখনই পাড়ার মধ্যে গিয়ে খবরটা সবাইকে বললে। তখন কিন্তু কেউ এলো না। অত বেলায় এখন শ্রীপতিদের বাড়ি গেলে তাদের খেতে বলতে হয়। অসময়ে এখন এসে তারা রান্না বান্না চড়িয়ে খাবে, সেটা প্রতিবেশী হয়ে হতে দেওয়া কর্তব্য নয়। সুতরাং সে ঝঞ্ঝাট ঘাড়ে করবার চেয়ে এখন না যাওয়াই বুদ্ধির কাজ। কিন্তু রাসু চক্রবর্তী আর প্রিয় মুখুজ্জের বাড়ির মেয়েরা অত সহজে রেহাই পেলেন না। শ্রীপতি নিজে গিয়ে একেবারে অন্তঃপুরের মধ্যে ঢুকে বললে, ও পিসিমা, ও বৌদিদি, আপনারা আপনাদের বউকে হাতে ধরে ঘরে না তুললে কে আর তুলবে? আসুন সবাই। বাধ্য হয়ে কাছাকাছির দু তিন বাড়ির মেয়েরা শাঁখ হাতে জলের ঘটি হাতে নতুন বউকে ঘরে তুলতে এলেন, খানিকটা চক্ষু লজ্জায়, খানিকটা কৌতূহলে। মজা দেখবার প্রবৃত্তি সকলের মধ্যেই আছে। ছোট বড় ছেলে মেয়েও এলো অনেক। শান্তি এলো, কমলা এলো, সারদা এলো। শ্রীপতিদের বাড়ির উঠোনে লিচুতলায় একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে মেয়েটির ধপধপে ফর্সা গায়ের রং ও পরনের দামি সিল্কের শাড়ি দেখে সকলে অবাক হয়ে গেল। সামনে এসে আরও বিস্মিত হবার কারণ ওদের ঘটল মেয়েটির অনিন্দ সুন্দর মুখশ্রী দেখে। কি ডাগর ডাগর চোখ, কি সুকুমার লাবণ্য সারা অঙ্গে, সর্বোপরি মুখশ্রী, অমন ধরনের সুন্দর মুখ এসব পাড়া গাঁয়ে কেউ কখনো দেখেনি। সকলে আশা করেছিল গিয়ে দেখবে কালো কোলো একটা মোটা মতো মাগি আধ ঘোমটা দিয়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে প্যাট প্যাট করে চেয়ে রয়েছে ওদের দিকে। কিন্তু তার পরিবর্তে দেখলে এক নম্রমুখী সুন্দরী তরুণী মূর্তি। মুখখানি এত সুকুমার যে মনে হয় 16-17 বছরের বালিকা। বিকেলে ওপাড়ার নিতাই মুখুজ্জের বউ ঘাটের পথে চক্রবর্তীগিন্নিকে জিজ্ঞেস করলেন, কি দিদি, শ্রীপতির বউ দেখলে নাকি? কেমন দেখতে? চক্রবর্তীগিন্নি বললেন, না গো, দেখতে বেশ ভালোই। চক্রবর্তীগিন্নির সঙ্গে শান্তি ছিল। সে হাজার হোক ছেলে মানুষ, ভালো লাগলে পরের প্রশংসার বেলায় সে এখনও কার্পণ্য করতে শেখেনি। সে উচ্ছ্বসিত সুরে বলে উঠল, চমৎকার খুড়িমা, একবার গিয়ে দেখে আসবেন, সত্যি অদ্ভুত ধরনের ভালো। নিতাই মুখুজ্জের বউ পরের এতখানি প্রশংসা শুনতে অভ্যস্ত ছিলেন না। বুঝতে পারলেন না শান্তি কথাটা ব্যঙ্গের সুরে বলছে না সত্যিই বলছে। বললেন, কি রকম ভালো? এবার চক্রবর্তীগিন্নি নিজেই বললেন, না গো, বউ যা ভেবেছিলাম তা নয়। বউটি সত্যিই দেখতে ভালো। আর কেনই বা হবে না বলো? শহরের মেয়ে, দিনরাত সাবান ঘষছে, পাউডার ঘষছে। তোমার আমার মতো রাঁধতে হতো, বাসন মাজতে হতো, তো দেখতাম চেহারার কত জলুস বজায় রাখে। এই বয়সে তো দূরের কথা, তার বিগত যৌবন দিনেও অজস্র পাউডার সাবান ঘষলেও যে কখনো তিনি শ্রীপতির বউয়ের পায়ের নখের কাছে দাঁড়াতে পারতেন না। চক্রবর্তীগিন্নির সম্বন্ধে শান্তির একথা মনে হলো, কিন্তু চুপ করে রইল সে। বিকেলে এ পাড়ার ও পাড়ার মেয়েরা দলে দলে বউ দেখতে এলো। অনেকেই বললে,
এমন রূপসী মেয়ে তারা কখনো দেখেনি। কেবল হরিচরণ রায়ের স্ত্রী বললেন, আর বছর তারকেশ্বরে যাওয়ার সময় ব্যান্ডেল স্টেশনে তিনি একটি বউ দেখেছিলেন, সেটি এর চেয়েও রূপসী। মেয়ে মজলিসে পরদিন আলোচনার একমাত্র বিষয় দাঁড়ালো শ্রীপতির বউ। দেখা গেল তার রূপ সম্বন্ধে দুমত নেই সভ্যদের মধ্যে, কিন্তু তার চরিত্র সম্বন্ধে নানা রকম মন্তব্য অবাধে চলেছে। ধরন ধরন যেন কেমন কেমন, অত সাজগোজ কেন রে বাপু? ভালো ঘরের মেয়ে নয়, দেখলেই বোঝা যায়। বাসন মাজতে হলে ও হাত আর বেশি দিন অত সাদাও থাকবে না, নরমও থাকবে না, ঠেলা বুঝবেন পাড়া গাঁয়ের। গলায় নেকলেস ঝুলুতে আমরাও জানি। বেশ একটু ঠেকারে, পাড়া গায়ের মাটিতে যেন গুমরে পা পড়ছে না, এমনি ভাব। বামুনের ঘরে বিয়ে হয়ে ভাবছে যেন কি। তা তো হবেই, বত্তি বামুনের মেয়ে বামুনের ঘরে এসেছে, ওর 7 পুরুষের সৌভাগ্যী না। নববধূর সপক্ষে বললে কেবল শান্তি ও কমলা। শান্তি ঝাঁঝের সঙ্গে বললে, তোমরা কারো ভালো দেখতে পারো না বাপু, কেন ওসব বলবে একজন ভদ্র ঘরের মেয়ের সম্বন্ধে? কাল বিকেলে আমি গিয়ে কতক্ষণ ছিলাম নতুন বউয়ের কাছে, কোনো ঠেকার নেই, অঙ্কার নেই, চমৎকার মেয়ে। কমলা বললে, আমাদের উঠতে দেয় না কিছুতেই। কত গল্প করলে, খাবার খেতে দিলে, চা করলে, আর খুব সাজগোজ কি করে? সাদা সিধে শাড়ি সেমেজ পরে তো ছিল, তবে খুব ফর্সা কাপড় চোপড়, ময়লা একেবারে 2 চোখে দেখতে পারে না। শান্তি বললে, ঘরগুলো এরই মধ্যে কি চমৎকার সাজিয়েছে, আয়না, পিকচার, দোপাটি ফুলের তোড়া বেঁধে ফুলদানিতে রেখে দিয়েছে। শ্রীপতি দ্বারা বাপের জন্মে কখনো অমন সাজানো ঘর দরে বাস করেনি। ভারী ফিটফাট গোছালো বউটি। দিন 2 পরে ডোবার ঘাটে নববধূকে এক রাস বাসন নিয়ে নামতে দেখে সকলে অবাক হয়ে গেল। চারিদিকে বনে ঘেরা ঝুপসি আধো অন্ধকার ডোবাটা যেন মেয়েটির স্নিগ্ধ রূপের প্রভায় এক মুহূর্তে আলো হয়ে উঠল। এ কথা যারা তখন ডোবার অন্যান্য ঘাটে ছিল সবাই মনে মনে স্বীকার করলে। দৃশ্যটাও যেন অভিনব ঠেকল সকলের কাছে। এমন একটা পচা ইঁদু জঙ্গলে ভরা পাড়া গাঁয়ের ডোবার ঘাটে সাধারণত কালো কোলো আধময়লা শাড়ি পরা শ্রীহীনা ঝিবৌ বা ত্রিকালোত্তীর্ণা প্রৌঢ়া বিধবাদের গামছা পরিহিতা মূর্তিই দেখা যায় বা দেখার আশা করা যায়। সেখানে এমন একটি আধুনিক ছাঁদের খোঁপা বাঁধা ফর্সা শাড়ি ব্লাউজ পরা রূপকথার রাজকুমারীর মতো রূপসী নবযৌবনা বধূ সজনেতলার ঘাটে বসে ছাই দিয়ে নিটোল সুগৌর হাতে বাসন মাজছে, এ দৃশ্যটা খাপ খায় না। সকলের কাছেই এটা খাপ ছাড়া বলে মনে হলো। প্রৌঢ়ারাও ভেবে দেখলেন গত 20-30 বছরের মধ্যে এমন ঘটনা ঘটেনি এই ক্ষুদ্র ডোবার ইতিহাসে। রায়পাড়ার একটি প্রৌঢ়া বললেন, আহা, বউ তো নয়, যেন পীরতিমে, কিন্তু অত রূপ নিয়ে কি ডোবায় নামে বাসন মাজতে? না ও হাতে কখনো ছাই দিয়ে বাসন মাজা অভ্যেস আছে? হাত দেখেই বুঝেছি। তারপর থেকে দেখা গেল ঘর সংসারের যা কিছু কাজ শ্রীপতির বউ সব নিজের হাতে করছে। ইতিমধ্যে শ্রীপতির কলকাতায় বদলি হবার খবর আসতে সে চলে গেল বাড়ি থেকে। পাড়ার মেয়েদের মধ্যে শান্তি ও কমলা শ্রীপতির বউয়ের বড় ন্যাওটা হয়ে পড়ল। সকাল নেই বিকেল নেই, সব সময়ই দেখা যায় শান্তি ও কমলা বসে আছে ওখানে। পাড়া গাঁয়ের গরিব ঘরের মেয়ে, অমন আদর করে কেউ কখনো রোজ রোজ ওদের লুচি হালুয়া খেতে দেয়নি। একদিন কমলা বললে, বৌদিদি, তোমার ঘরে কাপড় মোড়া ওটা কি? শ্রীপতির বউ বললে, ওটা এসরাজ। বাজাতে জানো বৌদি? একটুখানি অমনি জানি ভাই, কিন্তু একদিন ওকে বার পর্যন্ত করিনি কেন জানো?
গায়ে ঘরে কে কি হয়তো মনে করবে। শান্তি বললে, নিজের বাড়ি বসে বাজাবে, কে কি মনে করবে? একটু বাজিয়ে শোনাও না বৌদি। একটু পরে রায়গিন্নি ঘাটে যাবার পথে শুনতে পেলেন শ্রীপতির বাড়ির মধ্যে কে বেহালা নাকি বাজাচ্ছে। চমৎকার মিষ্টি, কোনো ভিখিরি গান গাচ্ছে বুঝি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ শুনে তিনি ঘাটে চলে গেলেন। ঘাটে গিয়ে তিনি মজুমদার বউকে বললেন কথাটা। ওই শ্রীপতির বাড়ি কে একজন বোষ্টম এসে বেহালা বাজাচ্ছে শুনে এলাম। কি চমৎকার বাজাচ্ছে দিদি, দুদণ্ড দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করে। দুপুরের মেয়ে মজলিসে শান্তির মা বললেন, শ্রীপতির বউ চমৎকার বাজাতে পারে, এসরাজ নাকি বলে, একরকম বেহালার মতো। শান্তিদেরও বেলা শুনিয়েছিল। রায়বউ বললেন, ও তাই ও বেলা নাইতে যাওয়ার সময় শুনলাম বটে, সে যে ভারী চমৎকার বাজনা গো। আমি বলি বুঝি কোন ফকির বোষ্টম ভিক্ষে করতে এসে বাজাচ্ছে। এমন সময় শান্তি আসতেই তার মা বললেন, ওই জিজ্ঞেস করো না শান্তিকে। শান্তি বললে, সে আর তোমায় কি বলবো খুড়িমা, বৌদিদি যা বাজালে অমন কখনো শুনিনি। শুনবে তোমরা? তাহলে এখন বলি বাজাতে, বললেই বাজাবে। শান্তি শ্রীপতিদের বাড়ি চলে যাবার অল্প পরেই শোনা গেল শ্রীপতির বউয়ের এসরাজ বাজনা। অনেকক্ষণ কারো মুখে কথা রইল না। চক্রবর্তীগিন্নি বললেন, বড় চমৎকার বাজায় তো। সকলেই স্বীকার করলে শ্রীপতির বউকে আগে যা ভাবা গিয়েছিল সেরকম নয়, বেশ মেয়েটি। এসরাজ বাজনার মধ্যে দিয়ে পাড়ার সকলের সঙ্গে শ্রীপতির বউয়ের সহজভাবে আলাপ পরিচয় জমে উঠল। দুপুরে সন্ধ্যায় প্রায় সবাই যায় শ্রীপতিদের বাড়ি বাজনা শুনতে। তারপর গান শুনল সবাই একদিন। পূর্ণিমার রাত্রে জ্যোৎস্না ভরা ভেতর বাড়ির রোয়াকে বসে বউ এসরাজ বাজাচ্ছিল। পাড়ার সব মেয়েই এসে জুটেছে। শ্রীপতি বাড়ি নেই। কমলা বললে, আজ বৌদি একটা গান গাইতেই হবে, তুমি গাইতেও জানো ঠিক, শোনাও আজকে। বউটি হেসে বললে, কে বলেছে ঠাকুরজি যে আমি গান গাইতে জানি? না, ওসব রাখো, গাও একটা। সকলেই অনুরোধ করলে। বললে, গাও বৌমা, এ পাড়ায় মানুষ নেই। আস্তে আস্তে গাও, কেউ শুনবে না। শ্রীপতির বউ একখানা মীরার ভজন গাইলে। प्रभु आवन की कोई कहियो रे, प्रभु आवन की कोई कहियो रे, प्रभु आवन की मन भावन की, आवन की मन भावन की कोई कहियो रे, प्रभु आवन की मन भावन की, आवन की मन भावन की। आप न आए लिखे नहीं भेजे, आप न आए लिखे नहीं
आवन की मन भावन की आवन की मन भावन की कहाँ करूँ कछु बस नाही मेरो कहाँ करूँ कछु बस नाही मेरो पंख नहीं उड़ जावन की पंख नहीं उड़ जावन की मीरा कहे प्रभु कवर मिलोगे मीरा कहे प्रभु कवर मिलोगे छेड़ी भये मुख भावन की छेड़ी भये मुख भावन की आवन की मन भावन की आवन की मन भावन की कोई कहियो रे प्रभु आवन की कोई कहियो रे प्रभु आवन की मन भावन की आवन की मन भावन की मन भावन की मन भावन আপনারা की। এতক্ষণ শুনলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিন্নর দল এই গল্পটি প্রথম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আগামী সপ্তাহে আবার দেখা হবে কিন্নর দল এই গল্পটির দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে। আমাদের সকলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন।